আপনারা দেখছেন চিরসবুজ বার্তা, সঠিক খবর সবার আগে। শিবপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী ডাক্তার রানা চ্যাটার্জির সমর্থনে আজ শিবপুর কেন্দ্রের অন্তর্গত উমেন স্মৃতিসংঘ ক্লাবের সামনে এক পথসভার আয়োজন করা হয়েছিল। উক্ত পথসভায় উপস্থিত ছিলেন প্রাক্তন এমএমএসআইসি শ্রী ভাস্কর ব্যানার্জি মহাশয়, এছাড়াও তৃণমূল কংগ্রেসের বহু এলাকার নেতা এবং নেতৃবর্গরা এবং কর্মীবৃন্দরা এই সভায় উপস্থিত ছিলেন। এলেন এবং জনসাধারণের কাছে তিনি তার ভোট প্রার্থনা করলেন। যাদের আহ্বানে আমাদের সেই পিনাকিদা দুলাদা সহ এই মাঠের সব নেতৃত্ব যারা সুভাষিসা বিপুল স্বপ্নাদি রেশমি সহ এখানে যারা দেখছি মঞ্চে আছে সন্দীপ সহ ওদিকে সুকুমার সহ এই নিচে অর্পিতা পঙ্কজদার মতো সিনিয়র লোকেরা সহ প্রত্যেক আমার সর্বস্তরে এই সকল স্তরের মধ্যে এত নিঃস্বাবান কর্মী এবং এত সম্ভ্রান্ত বাঙালির পার, যেখানে এত ভালো ভালো মানুষ বাস করেন, সেখানে পার আছে, পাড়ার সুযোগ পাওয়াটা, কাজ করার জন্য আগামী দিনের সুযোগ পাওয়াটা আমার পক্ষে পরম সৌভাগ্যের। আপনারা জানেন যে আগামী 29 এপ্রিল শিবপুরে বিধানসভা, তার কারণ এই নির্বাচন মানুষের মৌলিক অধিকার রক্ষা করার লড়াইয়ের জেতার নির্বাচন। এই নির্বাচন বাংলার শান্তি সম্প্রীতি বজায় রাখার নির্বাচন। এই নির্বাচন আপনি বাঙালি হয়ে আপনার অস্তিত্ব রক্ষার নির্বাচন। এটা এত গুরুত্বপূর্ণ কারণ এই বাংলা বিরোধী, বাঙালি বিরোধী এই বিজেপি কিন্তু বাংলাকে টার্গেট করেছে। ছোটবেলায় সেই অ্যাস্টেরিক্সের একটা গল্প করতেন না, যে যখন সিজার সব গ্রামগুলো একে একে দখল করছে, একমাত্র গড় গ্রাম একটা গ্রাম ছিল, সেই মাছ খাই বলে আমাদেরকে হেয় করা হয়। এই বিজেপি তৃণমূলের বিরোধিতা করতে গিয়ে বাংলার বিরোধিতা করেছে, বাঙালিদের বিরোধিতা করেছে, গোটা ভারতবর্ষের কাছে আমাদের মাথা হেট করেছে, গোটা পৃথিবীর কাছে মাথা হেট করেছে এবং বলেছে যে বাঙালিরা মাছ খায়, সেজন্য বাঙালিরা নিচু। এবং এইভাবে তারা ভোট প্রচার করেছে। আগে ভোট প্রচার করে কি বলেছে, যে আপনার পাশের বাড়ি থেকে যদি মাছ ভাজা গন্ধ আসে আপনি সহ্য করতে পারবেন, ওই জন্য একদম ভোট তৃণমূলকে নয়। এই যাদের আচরণ, তাদেরকে দেখলাম পয়লা বৈশাখে কেউ ধুতি পাঞ্জাবি পড়েছে, কেউ আবার মাছ হাতে রাস্তায় বেরিয়ে পড়েছে নিজেকে বাঙালি প্রমাণ করার জন্য। আরে ভাই, এখন ভোট এসে বলে তোকে নিজেকে বাঙালি প্রমাণ করতে হবে। আরে বাঙালি রক্তে থাকে, বাঙালি শিরায় থাকে, বাঙালি মাছ নিয়ে ওই রাস্তায় বেরিয়ে প্রমাণ করতে হবে না আমি বাঙালি। সবটাই ভণ্ডামি। সুতরাং যে বাঙালি রাষ্ট্র করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে লড়াই করা, তার বিরুদ্ধে জেতার লড়াই হচ্ছে এই বিধানসভা নির্বাচন। সুতরাং ভেবে চিন্তে ভোট দিতে হবে। আজকে তারা কি বলছে, আজকে দিদি লক্ষ্মী ভান্ডার, আমরা মা বোনেরা বলুন না কত সুবিধা হয় বলুন তো আপনাদের। এই 1,500 টাকা করে মাসে এবং 1500 টাকা করে মাসে মধ্যে আজকে বিজেপি কোথাও সেটা করেনি। এখানে নাটক করতে এসে নির্বাচনী বিধি ভঙ্গ করে সেখানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী এসে ফর্ম ফিল আপ করেছে কি না, বিজেপি ক্ষমতা দেবে আমরা মহিলাদের টাকা দেবো। তো এতবার কি করছিলি বাবা, এখন ভোট দিলেই সবকিছু মনে পড়ে। এবং আমি বলছি আজকে প্রায় বছর দেড়েক হয়ে গেল দিল্লি নির্বাচন। দিল্লি নির্বাচন আগে কথা দিয়েছিল দিল্লি থেকে বিজেপি ক্ষমতায় আসে, তাহলে মহিলাদের নাকি তারা এই টাকা দেবে, লক্ষ্মী ভান্ডারের মতো টাকা দেবে। আজকে প্রায় 1.5 বছর হয়ে গেল দিল্লির একটা মহিলার টাকা পায়নি। এদের সবটা মিথ্যে, সবটা জুমলা। এখন এখানে বলছে মহিলাদের টাকা দেবো, কালকে বলবে যুবকদের টাকা দেবো, সবটা মিথ্যে। প্রথম কথা আমি যারা কথা ছিল না, যাতে ভালো করে ক্ষমতায় আসবো না, যা কিছু ঘোষণা করে দিই, কিন্তু তাও বলছি নির্বাচন বিধি ঘোষণা হওয়ার পর কোনোদিন এইসব ঘোষণা করা যায় না। বিজেপি কোনো কিছু মানছে না, কারণ ইলেকশন কমিশনকে ব্যবহার করে তারা মানুষের মৌলিক যে ভোটাধিকার, সেই ভোটাধিকার কেড়ে নিচ্ছে। বৈধ ভোটার আমার হাত ধরে এক কাকিমা শিবপুরে, আমি ভোট প্রচার করছিলাম, কাকিমা হাত ধরে কাঁদছে, বলছে আমার কাঁদছে কেন, কাকিমা শরীর খারাপ? বলছে না বাবা, আমার পরিবারের সবার নাম আছে, আমার ভোটার তালিকায় আমার নাম নেই, আমার কি হবে বাবা? এই অনিশ্চয়তার মুখে ঠেলে দেওয়ার অধিকার কে দিয়েছে মোদী সরকারকে? ভোটাধিকার কি মোদী সরকারের আমার অধিকার নাকি, যে সে যখন খুশি দেবে যখন খুশি কেড়ে নেবে? এটা ভারতবর্ষে আপনি জন্মেছেন, ভারতীয় নাগরিক, এটা আপনার মৌলিক অধিকার, ভোট দেওয়ার অধিকার। এই অধিকার ছেড়ার ক্ষমতা কারণ নেই, কিন্তু সেটাই করছে মোদী সরকার এই ইলেকশন কমিশনকে অবৈধভাবে ব্যবহার করার জন্য। সুতরাং এই ভোটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভোটে তৃণমূলকে এত বেশি সংখ্যক আসন দিতে হবে, এত বেশি ভোটের পার্সেন্টেজ দিতে হবে,
যে নিঃশব্দে কিভাবে আমরা ধীরে ধীরে পরাধীন হয়ে যাচ্ছি। অর্থনৈতিক ভাবে আজকে ব্রিটিশরা কি করেছিল, ব্রিটিশরা ব্যবসা করার নাম করে ঢুকে তারা অর্থনৈতিক আমাদের যে ক্ষমতা তারা গ্রাস করেছিল এবং ভারতবর্ষকে 300 বছর শাসন করেছিল, 200 বছর শাসন করেছিল। আজকে বিজেপি কি করছে আপনি জানেন? বিজেপি তলায় তলায় সরকারি সব সম্পত্তি বেঁচে দিচ্ছে। আপনার আমার ট্যাক্সের টাকায় যেগুলো সব তৈরি হয়েছে আমাদের অধিকার, যেগুলো আপনি বলুন রেল স্টেশন, আপনি বলুন এয়ারপোর্ট, আপনি বলুন এলআইসি, সবকিছু বিএসএনএল সবকিছু সেরা বিক্রি করছে, কোনো আইডিয়া নেই। এবং এই গতকাল একটা সমীক্ষা রিপোর্ট বলছে, গত আজকের একটা সমীক্ষা কাউকে দেখছিলাম, গতকালের সমীক্ষা রিপোর্ট যেটা আমাদের ইন্ডিয়া যেটা ওয়েলথ নিয়ে যারা রিসার্চ করে তারা একটা সমীক্ষা বলছে মাত্র 5টা ফ্যামিলি গোটা ভারতবর্ষে, মাত্র 5টা পরিবার যাদের আয় বিগত কয়েক বছরে 400% বেড়েছে, 400 টাইমস। এবং বুঝতেই পারছেন তারা কারা, তারা বিজেপির ঘনিষ্ঠ গুজরাটি ব্যবসায়ী। এই এবং আরেকটা সমীক্ষার কথা বলছি, ভারতবর্ষের যে মূল ধরন যে আমাদের গোটা দেশের সম্পত্তি তার 50 ভাগের বেশি, 60% প্রায় সম্পত্তি শুধু গচ্ছিত আছে মাত্র 300টা ফ্যামিলি, 300টা পরিবারের কাছে গোটা ভারতবর্ষে। এবং তার শীর্ষে আছে আম্বানি, আদানি। সুতরাং এই দুই গুজরাটি দেখছে দেশটাকে আর দুই গুজরাটি কিনছে দেশটাকে। এই অমিত শাহজি আর মোদীজি দেখছে দেশটাকে গুজরাটি, আর দুই ওই গুজরাটি আম্বানি, আদানি এই দেশটাকে কিনছে। দুদিন পর পরাধীন হবো। আগে যে ব্রিটিশদের পরাধীন ছিল, এরপরে গুজরাটিদের পরাধীন হবো। তাদের কথা শুনতে হবে, তারা কারণ করবে ভারতবর্ষ। আজকে এই দিকে আমরা এগোচ্ছি। সুতরাং বা অত্যন্ত বিবেচনা করে আপনারা সবাই নির্বাচনটা করুন। এবং তাদের যে মিথ্যাচারিতা বিজেপির, তার থেকে বাইরে বেরোতে পারেনি আমাদের বিজেপি প্রার্থী এখানে। সেও কি করছে, সে কোথায় একটু জল জমেছে, কোথায় একটা বয়লা হচ্ছে, সেইটা সেখানে গিয়ে শুটিং করছে। বলছেন তিনি বলছেন এই ক্যামেরাটা একটু ওপরে, এই ক্যামেরা একটু পিছিয়ে, মানে শুটিং যেমন টালিগঞ্জে তিনি করেন আর কি, সে করে তিনি শুটিং করছেন। কিন্তু আমি তাকে ওপেন চ্যালেঞ্জ করেছি গতকাল। আমি বলেছি মানুষের সমস্যা নিয়ে আপনি মশকরা করছেন, আপনি বাজার তুলছেন, ঠিক আছে, কিন্তু আপনি বলুন সেই সমস্যা সমাধানের জন্য কি পদক্ষেপ আপনি গ্রহণ করেছেন, জবাব দিন। কিন্তু আমি কথা দিচ্ছি মঞ্চে দাঁড়িয়ে, আমি তার পদক্ষেপ নিয়েছি। আমার নাম ঘোষণার পর থেকে আমি শিবপুরে 3-4 দিন 5 দিন হেঁটে আমি আমার দলীয় সহকর্মীদের থেকে, আমি এলাকার সাধারণ মানুষের থেকে শিবপুরের মূল সমস্যাগুলো আমি জিজ্ঞেস করে আমি জেনেছি। তারপরে সকল কাউন্সিলরদের সাথে আলোচনা করেছি, এমআরসির সাথে আলোচনা করেছি যে কিভাবে সমস্যার সমাধান করা যায়। এবং তাদেরকে নিয়ে আমি হাওড়া কর্পোরেশনে কিছু আলোচনা করেছি। এবং যেহেতু নির্বাচন বিধি কোনো বড় কাজ এখন হাতে নেওয়া যায় না, কিন্তু ছোট কাজ যেগুলো কর্পোরেশনকে অনুরোধ করেছি সেইগুলো যেন রোজ নিয়মিত পরিষেবা মানুষের দেন। এবং ভোটের পর আমি আশ্বাস দিচ্ছি যে দায়িত্ব দিয়ে দিদি আমাকে এখানে পাঠিয়েছেন, সেই দায়িত্ব পালনে শতকরা 100% সচেষ্ট আমি থাকবো। এই ভোট থেকে কথা দিয়ে গেলাম, কথা বলবে, কিন্তু আমি কথা দিয়ে গেলাম। এবং দেখুন এই বিরোধী প্রার্থী, তার তো নিজস্ব কোনো আদর্শই নেই। সে আজকে সিপিএম করে, কালকে তৃণমূল করে, পরশু বিজেপি করে। যে মানুষের নিজস্ব কোনো আদর্শ নেই তাকে আপনি বিশ্বাস করবেন, তাকে আপনি ভরসা করবেন? সেই মানুষটা আপনার কাজ করবে? তার তো নিজস্বই আদর্শ নেই, সে নিজেই জানে না সে কোন দিকে যাবে, শুধু ধান্দাবাজি, কোন দিকে আমার ধান্দা হবে আমি সেই দলে চলে যাবো। সুতরাং আমি দয়া করে বলছি যে মমতা ব্যানার্জির হাতটাকে শক্ত করুন। যে মানুষটা বাংলা 10 কোটি মানুষকে আগলে রেখেছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জন্মমুখী প্রকল্প দিয়ে, সেই মানুষের হাতটা মজবুত করুন। এবং গণতন্ত্রে রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতেই পারে। আমি তৃণমূল কংগ্রেসের সমর্থন করতে পারি, আপনি কংগ্রেসের সমর্থন করতে পারেন, আপনি সিপিএম এর সমর্থন করতে পারেন, কিন্তু এই লড়াইটা কংগ্রেস সিপিএম তৃণমূলের নয়। এই লড়াইটা বিজেপিকে রোখার। এই বাংলাকে যারা নষ্ট করে দিচ্ছে, যারা হিন্দি সাম্রাজ্যবাদ এই বাংলায় ঢোকাতে যাচ্ছে দখলদারি, যাতে আমাদের রীতি রেওয়াজ, আমাদের সংস্কৃতি সব ভুলে যাবো, সেই ব্যবস্থা বিজেপি করছে। সুতরাং বিজেপিকে যৌথভাবে লড়তে হবে আমাদের। এবং এটা তো পরিষ্কার, আপনারা দেখেছেন গতকাল মোহাম্মদ সেলিমও বলেছেন এই যে মাছ ভাত খাওয়া নিয়ে যেটা বিজেপি আমাদের নিন্দে করেছিল, তাই নিয়ে সেলিমও সরব হয়েছেন আমাদের বিজেপির বিরুদ্ধে। আপনারা পার্লামেন্টে দেখেছেন রাহুল গান্ধী সরব হয় বিজেপির বিরুদ্ধে। সুতরাং কংগ্রেস সিপিএম যাই যে মতাদর্শ রাখেন না কেন রাখুন, আমি তাদের আমি শ্রদ্ধা করি আপনাদের সকলকে। কিন্তু বলবে নির্বাচনে আপনারা মমতা ব্যানার্জির যে প্রতীক চিহ্ন জোড়া ফুলে ভোটটা দিন সিপিএম কংগ্রেস যারা মতাদর্শ রাখেন সকলকে অনুরোধ করে গেলাম। কারণ এই লড়াইটা যৌথ করে আগে বাংলা বিরোধী বিজেপিকে রোখার লড়াই, তারপর আমরা নিজেরা, আমরা যারা বাঙালি আছি, আমরা নিজে বাংলার শান্তি সম্প্রীতি উন্নয়ন বজায় রাখার জন্য আমরা নিজেরা বসে নেব। কিন্তু বিজেপিকে রুখতে হবে। এই শপথটা আপনারা নিন, নো ভোট ফর বিজেপি, বয়কট বিজেপি, এই শপথটা আজকে আপনারা নিন।
তাই আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। 10টা বাজে আমি তৃণমূল কংগ্রেস প্রার্থী আপনাদের কাছে করজোরে আমি প্রার্থনা করে গেলাম। আমাকে দূরত্ব আপনারা আশীর্বাদ করুন, সমর্থন করুন, ভালোবাসা দিন। কারণ শিবপুরে আমি কাজ করতে চাই। আমার নেত্রী, আমার সেনাপতি সেই জন্য শিবপুরে আমাকে পাঠিয়েছেন। সেই কাজ করার সুযোগ আমাকে করে দিন। আর বাড়ি এখান থেকে একদম পাশে, বাড়ি বেশি দূরে নয়। আমি নিজে বাচ্চাদের ডাক্তার চাই স্পেশালিস্ট। আমি স্কুলে পড়াশোনা করেছি হাওড়াতে, আমার বাবা চাকরি করেছি হাওড়াতে, আমি আমার প্র্যাকটিস করেছি আমি হাওড়াতে। সুতরাং এই হাওড়া মাটি, শিবপুরের মাটি আমার নিজস্ব মাটি, এখানকার মানুষ আমার নিজস্ব মানুষ। তাই আপনারা আমাকে কাজ করার সুযোগ করে দিন। এবং বাড়ির খুব পাশে আমি মাইকে প্রতিশ্রুতি দিয়ে বিরাট বড় বড় কথা বাচ্চা মেলে যাবো না বিজেপি প্রার্থীর মতো। আমি বলবো, আপনাদের অনুরোধ করবো, আপনাদের চেনা পরিচিত আত্মীয় মধ্যে কেউ না কেউ বাড়িতে থাকে, তাদের থেকে আপনারা খবর নিন যে রানা চ্যাটার্জি গত 5 বছর বিধায়ক হিসেবে কি কাজ করেছে, সে মানুষের পাশে ছিল কিনা, সে সৎ না অসৎ খবর নিন। আমি সমাজ বাড়ি মিউনিসিপ্যালিটির দায়িত্ব সামলেছি প্রশাসক হিসেবে, মাননীয় মুখ্যমন্ত্রী সেই দায়িত্ব আমাকে দিয়েছেন। সেখানে আমি কি কাজ করেছি আমার রিপোর্ট কার্ড বাড়ি সাধারণ জনগণ দেবেন। আপনি সেখান থেকে রিপোর্ট নিয়ে আসুন, তারপর আপনি বিবেচনা করুন যে ওই একটা জোকারের মতো গলা নিয়ে নাচা লোককে আপনি দেবেন যে নাটক করতে এসে শিবপুরে, নাকি আপনি মমতা ব্যানার্জির যে প্রতিনিধি তাকে দেবেন আগামী দিনের উন্নয়নের স্বার্থে, সমৃদ্ধির স্বার্থে এবং শান্তির স্বার্থে। কারণ আমরা এই বিজেপি ধর্ম নিয়ে আবদ্ধ লাগাচ্ছে, সেই প্রলোভনে যেন আমরা সেই ফাঁদে আমরা যেন পা না দিই। বাংলায় শান্ত রাখতে হবে, এই শান্ত বাংলা। এবং নিশ্চিত থাকুন, মামাটি মানুষের সরকার আবারও প্রতিষ্ঠিত হতে চলেছে। নির্ভাবনায় আপনারা সবাই থাকুন, যত সহকর্মী আমি সবাইকে বলবো একদম আমরা এবার শিবপুরে আমরা জিতছি। সুতরাং মানুষের কাছে যান, মানুষের দরজায় গিয়ে মানুষের সাথে কথা বলুন এবং তাদের যদি কোনো ভুল ধারণা কথা বলুন, কোনো পরিষেবা সংক্রান্ত অসুবিধা আমাদের কাছে এসে বলুন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে 10 প্রতিজ্ঞা এবং আমরা যেটা অঙ্গীকার করেছি শিবপুরে, আমি দু একটা শুধু বলে দেবো। আমি বলেছি শিবপুরে একটা ফায়ার স্টেশন করার আমাদের দেন, আগামী 5 বছর কি কাজ করবো তার অঙ্গীকার আমি করেছি। ইতিমধ্যেই আমি আগামীকাল বা পরশু টেস্ট করে আমি দিয়ে দেবো ম্যানিফেস্টো, আমার যেটা ইস্তেহার, সেটা একটা ফায়ার স্টেশনের কথা বলেছি। শিবপুরে ফায়ার স্টেশন নেই। দ্বিতীয়ত বলেছি যে ওয়ার্ডগুলো জলমগ্ন থাকে, সেই জল যাওয়ার সমস্যা কিন্তু কমাতে হবে। সেটা কিভাবে না, ইতিমধ্যেই মাস্টার প্ল্যানের কাজ চলছে, 500 কোটি টাকা প্রজেক্ট, এবং স্থানীয়ভাবে আর্থিক হসপিটাল হিসেবে আপগ্রেডেশন করেছি। আমরা সরকারি স্কুলগুলো পরিকাঠামোগত উন্নয়নের কথা বলেছি। এবং এই যে লেভেল পাসিং 3টে বহু মানুষকে পরীক্ষা করতে হয়, সেই লেভেল পাসিং এ আল্ট্রা পাসের কথা বলেছি, যেটা সব থেকে ব্যর্থ আন্দোলন, সেটা আগে, তারপর সুন্দর বড় সহ আরো কিছু আছে। সুতরাং আমাদের পরিকল্পনা অনেক কিছু আছে। সময় কথা বলতে কতটা কাজ করতে পারলাম, কিন্তু আবার বলছি সেই কাজ করার জন্য চেষ্টাটা শতকরা 100 থাকবে। আমাদের দাঁড়িয়ে কথা দিয়ে গেল আপনাদের। দাসনগর থেকে ক্যামেরা শুভদীপ রায় রিপোর্ট ছিল, সুবল বার্তা। নমস্কার।